ভূত ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। যদি কেউ ভাবে ভূত মানে এরকম দাঁতের মতো মুলোর মতো আছে, এরকম ভাবে ধরা যাবে, এরকম বিকট চোখ নিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, এরকম দেখা যাবে, এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা ধারণা। ২ নম্বর মারা গেল, তারপরে মোটামুটি বছরখানেক খুব একটা কিছু হয়নি। ঠিক বছরখানেকের মাথায় গিয়ে ওনার যে যে ভদ্রলোক মারা গেছেন, তার যে ওয়াইফ ছিল সে মারা গেল। অদ্ভুতভাবে মারা যাওয়ার সাথে সাথে তার একটা ছোট্ট বাচ্চা ছিল ৭-৮ বছরের, সেও মারা হয় না, কাজ করাকালীন কাজস্থ অবস্থায় মারা গেছে। মানে ধরো আজকে শ্রাদ্ধ, আমাদের তো একটা ১১ দিনের ক্রিয়াকাণ্ড থাকে, তারপরে শ্রাদ্ধ থাকে, বিশ্রাম থাকবে, তারপরে আবার নিয়ম ভঙ্গ, অনেক ব্যাপার থাকে হিন্দু শাস্ত্র। তো যেদিন শ্রাদ্ধের কার্যক্রম হচ্ছে, শ্রাদ্ধটা কমপ্লিট করে ওঠেই হঠাৎ করে হার্ট অ্যাটাক করে আরেকজন মারা যায়। সেই বাড়ি যখন ঢুকছি দেখছি বাড়িটার মধ্যে না প্রচুর বাস্তু, মানে যে বাস্তু রিলেটেড যে গাছগুলো হয়, ট্রিগুলো হয়, সেই সব ট্রিগুলো না সামনেতে লাগানো, খটকা লাগলো যে একটার কথা বলছিলাম যার এক্সামের জন্য গেছে, তার আবার তন্ত্রের মধ্যে না চন্ডালে হয় না, চন্ডালের যে হাড় বা ফুলি নিয়ে অনেকে কাজ করে, ওনার খুব রাখার শখ। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে সারথী মাতা। সারথী মাতা আমাদেরকে আজকে বলবে যাদবপুরের একটা ঘটনা, সত্য ভৌতিক ঘটনা, এবং লাস্টে আছে ফ্রিতে বশীকরণ করার একটা, মানে কি বলবো, মানে ফ্রিতে যে হবে এত সহজলভ্যভাবে যে বশীকরণ করা যেতে পারে, মানে তার কাছে গেলে সব রকম সুবিধা হবে, কিন্তু কেমন বশীকরণ, কি জন্য করলে ভালো হতে পারে, পাশের বাড়ির কাউকে পছন্দ হলো, কাকিমা কাকু ভালো লাগছে, তাকে যদি বশীকরণ করা যায়, সেরকম কিন্তু একদম না। তাই জন্য কিন্তু ফোনও করবেন না, অপমানিত হবেন। ভালোবাসার জন্য যদি হয় নিশ্চয়ই ফোন করুন, ভালো হবে, ফ্রিতে হবে। কিছু দ্রব্য লাগতে পারে, সেটার জন্য একটু হয়, এটা গুরুদক্ষিণা দিতে হয়, কিন্তু এমন লাগবে না যেটাতে আপনাদের খুব অসুবিধা হতো। সব কিছু আছে এই পডকাস্টটাতে, এবং পডকাস্টটা এত সুন্দর হয়েছে না, মানে ভালো লাগবে। প্রথমে ভয়, তারপর একটা সুন্দর প্রেম, বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামী স্ত্রীকে একসাথে করা। যাই হোক, পুরো পডকাস্টটা দেখতে হবে আর ডাইরেক্ট যেতে হবে। কিন্তু সারথী মাতা আমার সাথে যেভাবে কন্ট্যাক্ট করে, সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছে, আপনারা কল করেন, সব রকম হেল্প নেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। বুঝতে পারি, জানি না কি দোষ করেছি। যাই হোক, আপনারা অনেক ভালোবেসেছেন এত বছর ধরে, জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আর সারা বিশ্বের বাঙালির কাছে যদি চান আপনার কিছু ভালো তথ্য পৌঁছাতে, তার জন্য কল করতে পারেন, আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন, বসবো একসাথে, পডকাস্ট করব। আর যদি কোনো রকম প্রমোশনাল কাজ থাকে, তার জন্য ফোন করবেন, আর ডাইরেক্ট সারথী মাতার কাছে। ম্যাম কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে ম্যাম। আজকে কি শুনবো আপনার কাছে দিয়ে? তুমি কেমন শুনতে চাইছো বলো? আজকে আমি একটু তো রোজ শুনবো। এসে বলি, তুমি হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ। দাও আমাকে। আজকে আমি চাইছি তুমি কিছু বলো, যে দিদি তুমি এরকম কিছু কোনো অভিজ্ঞতা আছে কিনা বলো, বা এরকম কিছু আমি শুনতে চাইছি, হ্যাঁ, তো আমি সেরকমই বলবো। আমি না বাস্তু রিলেটেড চাইছি। বাস্তু মানে রিলেটেড কেমন চাইছো? কেমন চাইছি, এটাতে আপনি গেছেন, যেখানে গিয়ে আপনার মনে হচ্ছে যে এটা আমার সলভের একটু হাতের বাইরে যাচ্ছে, হুম। বা একটা কঠিন মনে হচ্ছে আপনার, সেরকম একটা চাইছি। তুমি একটু ইন্টারেস্টিং চাইছো, হ্যাঁ, তার মধ্যে একটু অ্যাডভেঞ্চার চাইছো, একদম তার মধ্যে আবার একটু বেশ সাসপেন্স রোমান্টিক থাকবে। বা সাসপেন্স টাইপসের কিছু একটা চাইছো, মানে রসালো কিছু চাইছো একদম। তুমি বেসিক্যালি। মানে আমি হাতে রস মাখবো না, বাট রসালো আমার চাই। হুম তো তোমাকে এমন একটা টপিক আজকে বলছি, বেশি দূর না, আমাদের এই কলকাতারই ঘটনা। হুম। যাদবপুর নিশ্চয়ই নাম শুনেছো। একদম। তো আমি আজকে তোমাকে একটা যাদবপুরের গল্প শোনাই। গল্প তোমার কাছে মনে হতে পারে, বাট আমার কাছে এটা রিয়াল। আজ থেকে এটা লকডাউনের আগের কথা বলছি, মানে তখন লকডাউনটা পড়ে হুম ওই 18-র মিডিল বা 2018-র লাস্টে, মানে সেপ্টেম্বর অক্টোবর এরকম টাইমে। দেখবেন ওই যে অঙ্গনবাড়ি হয় না, যে যারা পরীক্ষা দেয় বা মানে পাড়ায় পাড়ায় যায়, হুম নাম হুম হুম লিস্ট হুম করে, হুম কার হুম ডেঙ্গু হয়েছে বা কিছু এরকম হয় না। হুম তো এরকম আমার পরিচিত, মানে আমাদের মতোই জ্যোতিষতন্ত্রের উপরে বেসিক্যালি তার ওর একটু ইচ্ছা আছে, করছেও, তার বাড়িতেও একটা ছোট মন্দির আছে। তো তার ওই ডিপার্টমেন্টের জবও আছে। তো সে আমাকে বলছে, রাখি আমার যেটা বলছে যে সারথী, তোর তো ছুটি হয় না, একদিন আমার সাথে যেতে পারবি, কারণ আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, আমি একা একা যেতে পারবো না। প্রমোশনের একটা মানে ছিল, মানে এক্সাম ছিল। তো তোর তো ওইদিকে খুব পরিচিত আছে, তুই যদি আমার সাথে যাস, বা তোর কোনো পরিচিত যেখানে থেকে আমি এক্সামটা দিতে পারবো, হুম কারণ 2 দিনের এক্সাম, গিয়ে এক্সাম দিয়ে চলে আসবে হবে না, একটা দিন থাকতে হবে। হুম আর সে আমার বাড়ি থেকে মোটামুটি আরো 2.5 ঘন্টা গ্রামের ভেতর, আর যেখানে মানে গাড়ি ঘোড়ার কম্বিনেশনটা খুব একটা ভালো না, মানে কম্বিনেশন যে একদমই নেই তা না,
মানে হাইওয়ে ডিস্টেন্স, যেরকম ট্রেন রুট ওদিকে নয়। মানে ওনার বাড়ি থেকে যদি ট্রেনে আসতে হয়, এক বারাসাত স্টেশন আসতে হবে, দ্বিতীয় হাবড়া স্টেশন আসতে হবে, তৃতীয় কল্যাণী যেতে হবে। তো এরকম একটা মিডিল পোর্শনে। তো এবার এক একটা স্টেশনে তুমি যেটাতেই যাও না কেন 1.5 থেকে 2 ঘন্টা তার লাগবে যেতে গেলে, মানে এরকম ভেতর সাইডটাতে সে থাকে। তো বললো দেখ ওখান থেকে এসে ধর আমার এক্সাম 4টায় শেষ হবে, ওখান থেকে যাদবপুর থেকে এতটা দূর এসে তারপর আবার অতটা দূরে আমি পারবো না, পরের দিন আমার ভোরবেলা এসে আমি এক্সাম দিই। ঠিক আছে, আমার পরিচিত আছে। তো নাম নিশ্চয় শুনেছো সোনারপুর, তো সোনারপুরের ভেতরে তো আমার একজন পরিচিত আছে, তাকে ফোন করলাম যে একটা দিনে তো, সে তো খুব আনন্দ পেয়ে গেছে। আমি ফোন করেছি বলে দিদি তুমি আসো, কোনো ব্যাপার না, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে। তো আমার কি মনে হলো, বললাম না থাক, ওনার কাছে না যাবো না, আমার আবার একটু রহস্যের মধ্যে ভালো থাকে। তো ওখানে আরেকজন আছে, সেও আমাদের মতো প্রফেশনের সাথে কানেক্টেড, তাকে আমি আবার ফোন করলাম যে দাদা ফাঁকা আছো? বলছে যে হ্যাঁ। বলছি তোমার বাবা কোথায়? মানে বাবার সাথেই তো আমার বেশি কানেকশন। তোমার বাবা আসছেন ফোন করতে বলছে। এবার ফোন করেছে আমায়, কি হয়েছে মানা বল। আমি বলছি এরকম এরকম ব্যাপার, আমাকে 2 দিন থাকতে হবে, আমি কি যাবো? বলে তুই আসবি, তোকে আবার বলতে হবে, চলে আয় না, 2 দিনের তো ব্যাপার। তো সেদিন আমরা সন্ধ্যে মানে মোটামুটি রওনা দিলাম। আমরা যখন তার বাড়িতে পৌঁছাই তখন কটা বাজে, ম্যাক্সিমাম হলে 5:45। আমরা পৌঁছে গেছি সোনারপুর। সোনারপুর থেকে, সেও সোনারপুরে থাকে, সেখান থেকে ওনার বাড়িতে চলে গেছি। তো জেঠি তো খুব খুশি, জেঠু জেঠু বলি, রান্নাবান্না আমাদের জন্য করেছে। আমি আবার নিরামিষ খাবো, সেদিনকে একটু ব্যাপার ছিল আমার, আমি বলেই দিয়েছিলাম আজকে কিন্তু আমিষ কিছু করবে না, নিরামিষই করবে, আমি নিরামিষই খাবো। দেখো ওরা পরিষ্কার বলছিস কৌশিক, আমি কিন্তু আমিষ নিরামিষ দুটোরই ভোজন করি, যেহেতু আমি শাক্ত মতে আছি, তো আমাকে দুটো ভোজনই করতে হয়। যদি কেউ বলতেই পারে যে দিদি তুমি আমিষ কেন ভোজন করো, করি, কোনো ব্যাপার না এটা। তো যাই হোক, তো করেছে। তো রাতের বেলায় কথা হতে হতে বললো দেখ তোরা আবার অতটা দূর থেকে এখানে আসবি, আমার যাদবপুরে একজন পরিচিত আছে, আমি বলে রাখছি, তুই চাইলে ওখানে গিয়ে থাকতে পারিস কালকে রাতটার জন্য, আর যদি মনে হয় তুই চলে আসতে। আমি হিসাব করে দেখলাম যাদবপুর থেকে কাছাকাছি হবে, এক্সাম করে দিয়ে গিয়ে ওখানে রেস্টও পাবে, একটু পড়াশোনার সুযোগ পাবে, পরের দিন করে আমরা বেরিয়ে যেতে পারবো। মানে যেটা এটা খুব ভালো বলেছে। তো যথারীতি সেদিন রাতে খাওয়া দাওয়া হলো, যেটা আমাদের নর্মাল গল্প গুজব আড্ডা ঠাড্ডা হলো, উনি ওনার মতো বলো। পরের দিন আমরা সকালবেলা বেরোলাম, একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ লাগেজ নিয়ে তো আর এক্সাম হলে গিয়ে বসে থাকা যায় না। আমরা ওনার বাড়িতে রেখে, আর যেহেতু তুমি নিশ্চয়ই চিনবে যাদবপুর 8B বাস স্ট্যান্ড, একটু সামনে এগুলো দেখবে একটা বাস সাইড দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে, সামান্য একটু এগুলো দেখবে একটা পার্কিং সিস্টেম আছে, দেখেছো? ওই পার্কটা থেকে আরেকটু গিয়ে দেখবে ডান দিকে রাস্তা ঢুকে গেছে, ওখান থেকে কিছুটা সামনে গিয়ে মানে 4-5 গিয়ে বাদিকে ঢুকলেই ওনার বাড়িটা। উনি আমাকে ডেস্টিনেশন দিয়ে দিচ্ছে, আর যাদবপুর আমার মানে মোটামুটি বলতেই পারো হাতের তালুর, তো কোনো ব্যাপার না। পরের দিন ভোরবেলা আমরা বেরিয়ে গেছি, গুছিয়ে ওনার বাড়িতে গেছি। তো ওনার বাড়িতে যখন আমি ঢুকছি না কৌশিক, আমার না একটু অদ্ভুত ব্যাপারে কৌতূহল হচ্ছে। তো এর মধ্যে আরেকটা জিনিস আমাকে আমি মিস করে গেছি, বলিনি, সেটা হচ্ছে যার কথা বলছিলাম, যার এক্সামের জন্য গেছে, তার আবার তন্ত্রের মধ্যে না চণ্ডালের হয় না, চণ্ডালের যে হাড় বা খুলি নিয়ে অনেকে কাজ করে, ওনার খুব রাখার শখ। বেশ কিছুদিন ধরে আমাকে বলছিল যে রাখি রাখি, আবার তার আগের দিন যার বাড়িতে গেছে সেই কাজ করে। রাতে মোটামুটি আমার মাথা খারাপ করে দিয়েছে, রাখি তোর তো অনেক লিঙ্ক আছে, দেখ না কোনো সোর্স বের করা যায় না। আমি বলছি দেখো তুমি যে জিনিসটা চাইছো এটাকে কন্ট্রোল করতে পারবে? পুজো করা সাধনা করা আলাদা জিনিস, কিন্তু এদেরকে এই যে এনার্জিটা, এই এনার্জিটা কন্ট্রোল করা কিন্তু খুব টাফ। বলে ওটা কোনো ব্যাপার না, আমি ঠিক করে নেবো। আমি বলছি এত কনফিডেন্ট তোমার মধ্যে? কারণ আমি তো জানি উনি কত দূর যেতে পারবে, কারণ আমি তো জানি এরা পজিটিভ হলে কতটা পজিটিভ, আর নেগেটিভ হলে কোন লেভেল অব্দি এরা নেগেটিভ হতে পারে। তো আমি বলছি তুমি রাখবে? তো বলছি ওটা কোনো ব্যাপার না। আমি বলছি তোমার গুরুর পারমিশন? বলছি না, আমি বলে নেবো গুরুকে। আমি বলছি ঠিক আছে, কথা বলবো। এই অবধি কথা হয়েছে, তারপর আমি আর কিছু আর বলিনি, কিন্তু আমি জানি ওনার পক্ষে পসিবল কি পসিবল না, আমি আর কিছু বলিনি। তো পরের দিন গেছি, কৌশিক যখন বাড়িটাতে ঢুকছি, গেটটা না একটা কালো রঙের গেট করা, ছোট 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 দেখবে যে ম্যাক্সিমাম গাড়ির পাঁচিলটা নিচু, কিন্তু না একটা মানে দেখবে কিছু কিছু পুরোনো বাড়ি হয়ে গেলে না একটা শ্যাওলা টাইপসের পড়ে যায়, কিন্তু এই শ্যাওলার মধ্যেও না কিছু ভাগ আছে, দেখলে না তুমি বুঝতে পারবে এখানে পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি আছে। তো আমি যখন ঢুকছি দেখছি বাড়িটার মধ্যে না প্রচুর বাস্তু, মানে যে বাস্তু রিলেটেড যে গাছগুলো হয়, ট্রিগুলো হয়, সেই সব ট্রিগুলো না সামনেতে লাগানো। খটকা লাগলো যে এত, মানে দেখো কেউ শখে একটা বা দুটো বাস্তু রিলেটেড গাছ লাগাতে পারে, কিন্তু পুরো ওয়ালটার যে গাছ থেকে না পাঁচিলের ভেতরটা দেখে পুরো বাস্তু রিলেটেড যত রকমের গাছ আছে না, সব গাছ। আমার একটা খটকা লাগলো, আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়িটাকে একবার দেখলাম, কিছু বলিনি, আমার যা মনে হয়েছে হয়েছে, কোনো ব্যাপার না।
ঘরে গেলাম, তো ভদ্রমানের খেলাকে উনি মানে যেটু ফোন করে বলে রেখে দিয়েছিলেন যে এরকম এরকম একটা বাচ্চা মেয়ে যাচ্ছে, ওকে কিন্তু আবার ওই পুচকে বলে কিছু ভাবিস না, ও আমাকে একটু শখ করে না পুচকে পুচকে বলতে বলে, আমার পুচকেটা যাচ্ছে একটু দেখিস। গেছি, বলছি কি তুমি পুচকে? আমি বলছি আমাকে পুচকে বলে, আমি পুচকে নই। বলে আসো আসো, তোমাদের জন্য রুম ঠিক করে রেখে দিয়েছি। তো নিচতলাটায়, উনি দোতলায় থাকেন, দোতলা বাড়ি, নিচতলাটায় আমাদেরকে একটা রুম দিয়েছেন। রুমটা থেকে বেরোলে ডাইনিং প্যাসেজ, ডাইনিং প্যাসেজ থেকে গেলেই বাথরুম, এই পাশটাতে রান্নাঘর, আর ওই সাইডে আমাদের যেটা রুম দিয়েছে ঠিক তার পরের রুমটাতে একটা রুম আছে। তো সকালবেলা তাড়াহুড়ো ছিল, যেহেতু মাস যাবে এক্সাম দেবে, তো আমরা লাগেজগুলো রেখে দনাদন চলে গেছি। এবার দেখো আবার যাব, আবার এক্সাম হল থেকে আসবো, এসে এখানে রেস্ট না, আমি আর করিনি। আমি তখন আমার সঙ্গে আরো একজন ছিল, আমরা দুজন বাইরে ছিলাম। আমি বললাম চলো আমরা একটু আশেপাশটা ঘুরে দেখি, কিছু খাই দেয়। যাদবপুরের সাথে আমার একটা কানেকশন আছে, সেটা কি কানেকশন না আছে না সেটা আমি পরে বলবো, ওটা আমার একটা ব্যক্তিগত লাইফের পার্ট আছে। তো পুরোনো জায়গায় একটু বেশ ভালোই লাগছে, এদিক ওদিকে একটু ঘুরে ঘুরে দেখছি। আর যখন এক্সামটা চলছিল, মানে ওর পাশটাতে যেটা বুটিকে যে শোগুলো হয় না, দেখবে বিভিন্ন একটু মেলা টাইপসের হয়, কিছু খাবার থাকে বুটিকে, যে মানে হস্তশিল্প মেলাটা। হস্তশিল্প মেলা যেটাকে বলে। তো আমি আবার কি করলাম, পাশে হস্তশিল্প মেলা দেখে আমার একটু নেশা আছে, আমি টুকটুক করতে করতে ঢুকে পড়েছি সেলের মধ্যে। আমিও দুটো জিনিস কিনেছিলাম, কিনে টিনে নিয়ে তো মোটামুটি ওইদিকে এক্সামও শেষ হয়ে গেছে, আমরা আবার ফিরেছি। যখন ফিরছি আস্তে আস্তে গল্প করছি যে বাড়িটাতে কি কিছু মনে হয়েছে তোমার? বলে কেন, বাড়িটা তো খুব সুন্দর। আমি বলছি, তোমার বাড়িটা দেখে সুন্দর বলে মনে হয়েছে? না কেন, কি হয়েছে? না আমার না বাড়িটা ঠিক লাগেনি। আমি আর কিছু বলিনি, আমি দেখলাম যে উনি এদিকে আমাকে বারবার করে নক করছে, এই রাখবো ওই রাখবো, মানে পিসাজ বা পেজ জাতীয় জিনিস ওনার ইন্টারেস্ট এসেছে। আমি একটু খোঁচা মেরে দেখলাম, তাহলে উনি কিছু বুঝতে পারেন, আমি আর কিচ্ছু বলিনি যে তুমি বোঝনি যখন, চলো তারপরে তুমি বুঝবে। তখনও কৌশিক কিছু হয়নি। এবার তখন আমরা যখন ঘরে ঢুকছি, এখন সন্ধ্যাবেলায়, তো ওনাকে আমি ঢুকেই, এবার উনি নিচে এসছে রীতিমতো, ঘরে আমরা ঢুকলাম, নিচে এসে বলছে যে তোমরা রাতে কি খাবে? আমি প্রথম ওয়ার্ডে বললাম দেখুন আমি কিন্তু কিছু খাবো না, কারণ আমার একটু সমস্যা আছে, আপনারা আপনাদের মতো করে খান, আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি, কিছুটা খাবার নিয়ে এসেছি, অথচ কোনো খাবার কিন্তু আনিনি। আবার যে আমার সঙ্গে ছিল মাসি, যার এক্সাম ছিল, সে আমার মুখে যেন তাকিয়ে পড়েছে, কারণ খাবার তো আদৌ আনিনি, আমি হঠাৎ করে কেন বলে দিলাম যে আমি খাবার নিয়ে এসেছি, খাবার অ্যারেঞ্জমেন্ট করবেন না? না মুখে থেকে তাকিয়ে পড়েছে, যে আমাদের সবারই খাবার নিয়ে এসেছি, ফট করে বলে দিয়েছি, আর কিছু বলতে পারছে না। এবার দেখো তোমার যদি সামনে আমি বলে দিই, কিছু বলার নেই, তা চুপ করে না রয়েছে। তা বলছি একটু চা খাও অন্তত। বলছি চা? আচ্ছা ঠিক আছে করুন। একদম যদি একটা বাড়িতে গেছে যদি কিছু না বলি, তার তো খারাপ লাগতেই পারে। আরও তোমার ধরো আমি তখন এতটা, এখন দেখো দিন গেলে তো অভিজ্ঞতা বাড়ে, তখন অভিজ্ঞতা আমার ছিল, কিন্তু এত অভিজ্ঞতা কিন্তু ছিল না, এখন স্টিল নাও যেটা রয়েছে। তবে দুপুরবেলা ওই সন্ধ্যাবেলাটা বসেছি খাটের উপর বসে, মানে পা দোলাচ্ছে, বলছি ও মাসি বাড়িটা কেমন লাগছে? এই তুই এত খোঁজাছিস কেন, বাড়িটা তো খুব সুন্দরভাবে গোছানো গাছানো, এখন এই ঘরটা হয়তো কেউ খুব একটা থাকে না, তাই এরকম মনে হচ্ছে। আমি বলছি সত্যি তাই? বলে হ্যাঁ। আমি বলছি দাঁড়াও, বলে এই কী হয়েছিল, তুই তখন থেকে আমাকে খোঁজাচ্ছি। আমি বলছি দাঁড়াও আসুক নিচে। তো ভদ্রমহিলা চা নিয়ে নেমেছে, তো আমি বলছি যে বসো এখানে। তো ভদ্রমহিলা বসেছে, আমি বলছি মাসি তোমার পাশটাতে গিয়ে বসো। আমি বলছি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? বলছে হ্যাঁ মনে বলে। বলছি আপনাদের বাড়িতে কি বছর দুয়েক আগে কেউ মারা গেছিল? তখন বলছে কি বছর দুয়েকের একটু বেশি হবে, মানে একটু সামথিং বেশি হবে, ওই বাড়ির যে ওনার আর কি যে শ্বশুর মশাই উনি মারা গেছেন। বলছে কেন বলো তো? না আমার মনে হলো তাই জিজ্ঞেস করলাম। বললাম আর একটা কথা জিজ্ঞেস করবো? তখন বলছে তুমি বলে হ্যাঁ বলো। আছি তার পরপরই কি কেউ আবার মারা গেছে, এই ধরো 15 বা 20 দিন বা 1 মাসের মধ্যে? বলে হ্যাঁ আমার শাশুড়ি মা ও কোনসিডেন্ট 1 মাসের মাথায় মারা যায়। এইবার যখন বলেছি না, মাসি না তখন গেস করেছে যে বারবার কেন আমি কোশ্চেনটা করছিলাম, তখন আমার মুখের দিকে তাকিয়ে বলছে তুই এর জন্য বলছিলিস? বলছি দাঁড়াও এখনো তো কিছু বলিনি। তো বলছি দিদি তো তারপরে কি হলো, তারপরে কেউ মাস চারেকের মাথায় মারে? বলে না গো, ও মায়ের কাজ করতে করতে এই বাড়ি আরেকজন ছিল, সেও মারা গেছে। কি বলছো? এবার না বলছে কি, এইবার ভদ্রমহিলা না খটকা লেগেছে, আর যেহেতু উনি আমাকে বলে পাঠিয়ে দিয়েছে, আবার এক পুষকে যাচ্ছে, ওকে কিন্তু যা তা ভাববি না, একটু ভালোভাবে দেখে রাখি। ওনার মনে না খটকা লেগেছে, তখন বলছি কি তুমি কি কিছু জানো, তোমার ওখান থেকে এসছে যখন? বলছে না না আমি কিছু জানি না, আমি তখন তো পরিচয় দিইনি আমার, আমি তখন রীতিমতো প্র্যাকটিসে আছি, কিন্তু আমি পরিচয় দিই। বলছি না না আমি কোনো কিছুতে নেই, আমার দেখে মনে হলো তাই। বলে না নর্মালি তো কেউ দেখে এটা বলতে পারবে না। আমি বলছি তারপরে কি হলো? বলে ওই 3 মাসে যে হলো তারই কাজ করতে করতে, মানে তার যে কাজ হয় না, কাজ করাকালীন কাজস্থ অবস্থায় মারা গেছে। মানে ধরো আজকে শ্রাদ্ধ, আমাদের তো একটা 11 দিনের ক্রিয়াকাণ্ড থাকে, তারপরে শ্রাদ্ধ থাকে, বিশ্রাম থাকবে, তারপরে আবার নিয়ম ভঙ্গ, অনেক ব্যাপার থাকে হিন্দু শাস্ত্রের মধ্যে।
তো যেদিন শ্রাদ্ধের কার্যক্রম হচ্ছে, শ্রাদ্ধটা কমপ্লিট করে ওঠেই হঠাৎ করে হার্ট অ্যাটাক করে আরেকজন মারা যায়, সেই বাড়িরই বড় ছেলে। হ্যাঁ, একদম সেই বাড়িরই মানে বড় এখনো ছেলে। পর্যন্ত 4 জন মারা গেলেন। এক বাড়িতে 1 বছরও হয়নি 4 জন অলরেডি মারা গেছে। মানে বাবা মা একটা কাজের লোক না মহিলা? ওই বাড়িরই একজন সদস্য, বয়োজ্যেষ্ঠ ছিলেন। হ্যাঁ। আমাকে অত ডেফিনেশন আমার খেয়াল নেই, না। কিন্তু তার কাজ করতে করতে তারই যে ছেলে ছিলেন, কারণ দেখো নিচতলায় ওনার এরা থাকতো, উপরে ওনারা থাকতো, তো তার বড় ছেলে জয়েন্ট মারা ফ্যামিলি গেছে। যেমনি। ছোট ছেলেটি এখনো তখনও বেঁচে ছিল, হ্যাঁ। মানে বড় ভাইটা মারা গেছে। তো আমার দিকে না এবার না ভদ্র মহিলা না হা করে তাকিয়ে রয়েছে, চাটা না দিয়েছে, কাজের বউটা নিচে এসে দিদি একটু উপরে চলুন, কি রান্না ওই তুই উপরে যা, আমি এখন যাবো না। মানে উনি তখন না বসে গেছে, আমাকে এবার চেপে ধরেছে, তুমি কিছু জানো, নিশ্চয়ই কিছু বুঝছো, বল। আমি না না কিছু না। তারপরে ওই যে 4র্থ নম্বর মারা গেল, তারপরে মোটামুটি বছরখানেক খুব একটা কিছু হয়নি। ঠিক বছরখানেকের মাথায় গিয়ে ওনার যে মানে যে ভদ্রলোক মারা গেছেন তার যে ওয়াইফ ছিল সে মারা গেল। অদ্ভুতভাবে মারা যাওয়ার সাথে সাথে তার একটা ছোট্ট বাচ্চা ছিল 7-8 বছরের, সেও মারা যায়। হ্যাঁ, একদম মানে আমরা যাওয়ার মাস 7 আগে সেই বাচ্চাটা মারা গেছে। এই 7 মাসের মধ্যে কেউ মারা যায়নি, বলছি তারপরে কেউ এখনো পর্যন্ত মারা যায়নি। বাট এই বাড়িতে একজন ছেলে আছে যে অলরেডি অ্যাবনর্মাল হয়ে গেছে, পাগলের মতো আচরণ করে। বলে দিদি যে ভদ্রলোক মারা গেছে তার ওয়াইফ মারা গেছে, তার ভাইটা বেঁচে আছে, তিনি বিয়ে করেছিল না, বাট একদম রোগা প্যাটকাটি, বলে একটু পরে আসবে, সে বেঁচে আছে। মানে সে নিচতলা যে ঘরটা বললাম না আমরা, পাশের ঘরটা ফাঁকা রয়েছে, ওই ঘরটাতে ভদ্রলোক থাকে। তো এই হচ্ছে বক্তব্য। তা আমি বললাম সে তো খুব ভালো কথা দিদি, তো কিন্তু আপনার বাড়িতে তো আরো মৃত্যু দেখাচ্ছে, কেউ কি হসপিটালাইজড আছে? যেই না বলেছি কৌশিক কেউ কি হসপিটালাইজড আছে, এইবার ভদ্রমহিলা কান্না শুরু করে দিয়েছে, ভ্যা ভ্যা করে, পুরো রীতিমতো কান্না কাকে বলে। এবার আমি তো পুরো বলে চুপ হয়ে গেছি, উনি কান্নাকাটি শুরু করে দিয়েছে। পাশে যে মাসি বসেছিল না, সে আমার বুঝে না হা করে তাকিয়ে রয়েছে, খালি খুঁজেছে, এই তুই কি করে বুঝলি, এই তো তুমি চুপ করো না, চুপচাপ বসে শোনো না, শুনতে বলেছি চুপচাপ শোনো। ভদ্রবেলা কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, ওনার কান্না শুনে না ওপর থেকে না কাজের বউটা নেমে চলে এসছে, স্বাভাবিক ব্যাপার। আর উনি না এসে গলা চাই, বলে কি আমার হাজবেন্ডকে সবে হসপিটাল দেখে আমি আসলাম, তারপর পরই তোমরা ঢুকলে, তারপর আমি তোমাদেরকে চা দিলাম, ডাক্তার অলরেডি বলে দিয়েছে হাজবেন্ডের আর টাইম নেই, আপনারা ফেরত নিয়ে আসেন, আমি কালকে গিয়ে বাড়িতে নিয়ে আসবো, যে কোনো দিন যা খুশিতেই হয়ে যেতে পারে, তুমি নিশ্চয়ই কিছু জানো, তোমাকে এবার আমাকে বলতেই হবে। আমি বলছি দেখুন আমি তো কিছু বলতে পারবো না, আমার যেটুকু দেখে মনে হয়েছে আমি সেটুকু বললাম। তো এই অবধি কথা হলো, ভদ্রমহিলা বললো, তারপরে কিছু একটা রান্না চাপিয়ে এসেছিল, তো আমি তো কিছু আর বললাম না, বলছে না আমি তোমার সাথে রাতে কথা বলবো। আমি ঠিক আছে বলুন, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, আমি তো জানি এখন সময়টাকে আমাকে কাটাতে হবে, নাহলে তো আমাকে এখানে না বেরোলে ভদ্রমহিলা আমাকে চেপে ধরবে, আমি এখান থেকে বেরোতেই পারবো না। আমি বুঝতে পেরেছি ভদ্রমহিলা আমাকে আজকে ছাড়বে না, মানে মাসি চলো আমরা একটুখানি ঘুরে আসি, একটু বলবে। ওনার তো অবস্থা খারাপ, বলে কি এই তুই কি ওরে, আমি বেরিয়েছি, এবার আমি তো খাবার আনিনি, আমাকে তো বলা হয়ে গেছে খাবার আমাকে তো রাতে খেতে হবে, আমি তো বেরোচ্ছি ওর জন্য যে আমাকে খাবারটা নিয়ে আসতে হবে। মানে আমি বাড়িটার মধ্যে গিয়ে এমন কিছু বুঝেছি যে আমি জানি ওই বাড়িটার খাবার যদি আমি খাই আমি অসুস্থ হবই হব, কারণ আমি খুব একটা নেগেটিভ জায়গায় গেলে খাই না, কারণ নেগেটিভ এনার্জি যেখানে থাকবে সেখানে যদি কোনো খাদ্য পাকানো হয় তো তার মধ্যেও নেগেটিভ এনার্জি প্রবেশ কিছুটা হলেও হয় বা নেগেটিভ প্রভাব পড়ে। যে কারণে আমি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো নেগেটিভ জায়গা আমি যদি বুঝতে পারি, না বুঝতে পারলে আলাদা কথা, যদি আমি বুঝতে পারি ডেফিনেটলি আমি খাবো না। তো যে কারণে আমি কখনো যদি বাস্তু দেখতে যাই আমি পরিষ্কার সবাইকে বলে দিই আমার জন্য কোনো খাবার অ্যারেঞ্জমেন্ট করবে না, এমনকি চাও করবে না, আমি সেটাও খাই না, জলটাও খেয়ে আমি বাইরে থেকে নিয়ে যাই। তো বাইরে বেরিয়েছি খাবার আনতে গেছি, তো ওখান থেকে বেরিয়ে গিয়ে একটুখানি সামান্য মোড়ে গেলে না অনেক খাবার, মানে দেখো আমাদের যাদবপুরে কি হয়, মোড়ে মোড়ে খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে, যারা যাদবপুরের লোকজন তারা তো বুঝতেই পারছে, আশেপাশের লোকজনও যায়। তো আমি কি করলাম, ওই যে রুটি হয় না তন্দুরি টাইপসের রুটি, ওই রুটি কিছুটা আলুর দম এই টাইপসের খাবার নিয়ে নিলাম, যে যার মতো খাবার নিলাম, 3 জন ছিলাম আমরা যেহেতু। মানে পাঠ শুরু হচ্ছে ফিরে আসার পর থেকে, আমরা তো ফিরে আসলাম খাওয়া দাওয়া করলাম, তো আমাদের শরীর টায়ার্ড ছিল, তা ভদ্রমহিলা এসেছিল, বললাম দেখুন এখন তো শরীরটা ভালো, আমরা তো আছি আপনার সাথে সকালবেলা কথা বলে না। ভদ্রমহিলা আর কিছু বলিনি, উনিও সবাই বুঝেছে যে আমরা টায়ার্ড, এবং উনিও হসপিটাল থেকে উনিও যথেষ্ট টায়ার্ড, উনিও শুয়ে পড়েছে। আমাদের এই কথা বলতে বলতে উনি একটু মানে মাসি যে গেছিলেন যার আর কি এক্সাম ছিল সেও কিছুটা পড়াশোনা করলো, কারণ দেখো পরের দিন এক্সাম, সে তো একটু পড়াশোনা করতে করতে মোটামুটি প্রায় 11:30 বাজে, তখন মাসি আর পড়তে হবে না, এবার তুমি শুয়ে পড়ো। আর আমি তো বুঝতে পারছি আশেপাশে পরিবেশ পাল্টানো স্টার্ট হয়ে গেছে। মানে এইবার হচ্ছে মেইন পার্ট কৌশিক, সেই যে রাতটা আমাদের কেটেছে না, কিভাবে কাটিয়েছি, যখন আমি তোমায় পুরোটা বলবো তুমি বুঝতে পারবে কি কি ঘটে যাচ্ছে। তোমার সাথে কেন আজ শুয়ে পড়ো, যদি কিছু এক্সট্রা থাকে সকালবেলা পড়ে নেবে।
তুমি তো আবার হারটা রাখবে। ও আজকে বুঝতে পারবো তুমি হার রাখতে পারবে বা তুমি চণ্ডাল সাধনা করতে পারবে কিনা, আজকে তোমার পরীক্ষা। বলে এই কি বলছি, বলছে হ্যাঁ আজকে তোমার পরীক্ষা হয়ে যাচ্ছে, যদি হয় আমি কন্ট্যাক্ট তোমাকে দিয়ে দেবো। বলে এই তুই না তখন থেকে রহস্যের মধ্যে রাখছিস, তুই একটু আগে ওইসব কথাগুলো সে জানে বললি। যে আপনি এরকম কাজ করেন। আমাদের তো আমাদের পরিচিত, মানে আমাদের যে মানে দেখো সব তান্ত্রিকের কম বেশি সবার সাথে কম বেশি কন্ট্যাক্ট মানে থাকে। আপনার যে মানে মাসি ওই যে সে জানে? না, ওর আমি মাসি বলে ডাকি, নিজের মাসি নয়। ওকে। তুমি কি এতক্ষণ ধরে নিজের মাসি ভাবছিলে? হ্যাঁ আমি কিছুটা আত্মীয় ভাবছিলাম যে না আত্মীয় না, মানে সেও আমাদের মতো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক ও হালকা, ঠিক আছে। তো তার প্রবলেমের জন্য আমায় বলেছিল, সেই কারণে আমি গেছি। তো অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। এইবার বললাম যে এইবার তোমার পরীক্ষা, তুমি তো তন্ত্র করছো, জ্যোতিষ করছো, ভালো কথা, তুমি চণ্ডালের হার বা নেগেটিভ এনার্জি যাই তুমি করতে চাইছো, যেটা তোমার মন চাইছে, তো আজকে তোমার পরীক্ষা হবে, তুমি কতটা শিখে যাও। বলে এই দেখ তুই তখন থেকে আমাকে রহস্যের মধ্যে রাখছিস, খুলে বলতে কি, আমি বলবো না, চলো রাতে অভিজ্ঞতাটা দেখি। কৌশিক যেই রাত 12টা বাজতে 5 মিনিট বাকি, ঘরটার মধ্যে না অদ্ভুত ভাবে না ভার হয়ে গেল, যেন মনে হচ্ছে না, মানে দেখবে তুমি কোনো একটা জায়গাতে না যে ঠান্ডা হয় না, ঘরটা হালকা ঠান্ডা হতে স্টার্ট করলো। মানে পাখা চলছে, তার আগে অব্দি গরম লাগছিল, তার আগে না পরিবেশটা পুরো চেঞ্জ হতে শুরু, মানে পুরো। এবার মাসে বলছে এই পরিবেশটা পাল্টে গেল না, যে তাই মনে হলো যে হ্যাঁ পাখার পাওয়ারটা না একটু কমিয়ে দিই, ঠান্ডা ঠান্ডা লাগে। এইবার আমি দেখলাম যে ঘরে লাইট ল্যাম্প আছে কিনা, কারণ আমার বুঝতে পেরেছি যে পুরো লাইট নিয়ে বলে সমস্যাটা আরো বাড়বে। তা দেখলাম ঘরে কোনো লাইট ল্যাম্প নেই, থাকবে কোথা থেকে, 3টে লাইট রয়েছে, একটা টিউব লাইট একটা সাইড লাইট, আর টিউব লাইট কাটা, লাইট ল্যাম্প জ্বলছে না, তার মধ্যে কিছুটা ঝুল ঝুলছে। আর এই পাশেরটা মানে পরিষ্কার রাখে, মানে আমি এটা বুঝলাম যে ওরা পরিষ্কার রাখার চেষ্টা করে, কিন্তু খুব বেশি দিন পরিষ্কার রাখতে পারে না ঘরটাকে। ওরা প্রত্যেক সপ্তাহে 2বার 1বার করে ঘরটা পরিষ্কার করে। কিছু বললাম না, শুয়েছি, যখন আমরা খাটে শুয়েছি না, অদ্ভুত ভাবে দেখছি কি সাইড থেকে না, দেখো ভূত ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। যদি কেউ ভাবে ভূত মানে এরকম দাঁতের মতো মুলোর মতো আছে, এরকম ভাবে ধরা যাবে, এরকম বিকট চোখ নিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে এরকম দেখা যাবে, এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা ধারণা। পরিষ্কার কথা বলছি, যদি মানে যার অভিজ্ঞতা আছে সে ভালোভাবে বুঝতে পারবে কি বোঝাতে চাইছে। অনেকের মধ্যে এই ভাবনাটা আছে যে ভূত মানে এরকম গর্তের মধ্যে চোখ ঢুকে গেছে, এরকম রক্ত বেয়ে পড়ছে, এখান থেকে রক্ত পড়ছে, মাথার খুলি মুখের খুলি পাটি কটা হাড় ঝুলছে, একদমই না। একটা অশরীরী জিনিস, তুমি একটা হালকা আবছা ছায়া, মানে ছায়াও ঠিক না, মনে হয় যেন সামথিং ইজ ধোঁয়ার মতো হালকা কিছু রয়েছে, আবার নাও নেই, মানে হাওয়াই মনে হয় যেন কিছু নেই, বাট একটা হালকা অস্পষ্ট কিছু একটা যেন ওখানে ঝিচিচি করে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারবে যার সেটুকু বোঝার ক্ষমতা আছে সেই। ভূত মানে এই নয় যে তোমার সামনে এসে কোনো একটা মানুষের ছবি দাঁড়িয়ে, এটা নয়। এবার দেখছি হালকা একটা আভার মতো না কিছু একটা রাউন্ডিং হচ্ছে, ভেতরটা স্টার্ট হয়ে গেছে। তো আমি দেখলাম গতিক ভালো না, কিন্তু আমি ইচ্ছা করে না নিজের দেহবন্ধন করে নিয়েছি, আর কাউকে কিচ্ছু বলিনি, আমি নিজের দেহবন্ধনটা করে নিয়েছি চুপচাপ, কারণ আমি তো বুঝতে পারছি না ঘরেরও বন্ধন হয় বা যে জায়গায় রয়েছে না বন্ধন, আমি কিচ্ছু করিনি, চুপ করে না শুয়ে পড়েছি। ঠিক 12টা বেজে 5 কি 7 মিনিট, এর বেশি হারগিজ নয়, খাট যেরকম ভূমিকম্পে ধমধম করে নড়ে না, এরকম ঘাট খড়বড় খড়বড় করে নড়ছে। না আমি উঠে বসে পড়েছি, আমি তো বুঝতে পেরেছি কি হয়েছে। বলে কি হলো, ভূমিকম্প হচ্ছে? আমি কি না না ভূমিকম্প হচ্ছে না, আরেকবার। আবার 10 মিনিট সব চুপচাপ, আবার ঠিক 10 মিনিট পর মনে হচ্ছে খাটটা ধরে কেউ নাড়াচ্ছে রীতিমতো ভূমিকম্পের মতো। এইবার না উঠে বসেছে, বলছে এটা কি হলো। 6 থেকে 7 বার খাট নাড়া পড়ে না, উনি বলে কি এরা কি এগুলো কি হচ্ছে, এ তুই কি বলছিলি বলতো সত্যি কথা। আচ্ছা তোমার এবার কি মনে হচ্ছে? তো বুঝতে পারছি খাট নাড়াচ্ছে, মানে আমরা যে খাটটাতে ছুঁয়ে মানে আছি বা আমাদের যে উপস্থিতিটা ওদের পছন্দ হচ্ছে না, মানে ওরা চাইছে আমরা বেরিয়ে যাই, এই যে আমরা রয়েছি আমাকে যেহেতু টাচ করতে পারছে না। এবার ওনার গলায় একটা কবচ ছিল, ঠিক আছে, যতক্ষণ কবচ থাকবে ওনাকে কিছু অ্যাটাক করতে পারবে না। হঠাৎ করে দেখি ওনার এখান থেকে এটা কি করে কেটে গেল জানি না, খুলে পড়ে যাচ্ছে, আমি শার্ট করে ধরে নিলাম, আমি যেন ওটা পড়লে ওনাকে অ্যাটাক করবে, শার্ট করে ধরে নিলাম। আমি বলি এটা কি হলো, মানে 3 থেকে 4টা যে মালা হয় এক একজন, এক কেউ কেরুয়া মালা পরে, কেউ সবুজ রঙ, আবার বিভিন্ন ধরনের মালার ব্যাপার আছে, উনি পড়েছিল। তখন মালার মধ্যে এমন কোনো আধ্যাত্মিক পাওয়ার থাকে না, মালা যায় যেমন সাধক হয় তার মধ্যে আস্তে আস্তে সেই পাওয়ারটা অবজার্ভ হয়। মালা পড়লেই যে সব মালার মধ্যে পাওয়ার আছে এটা কিন্তু অনেকটা ভুল ধারণা, অনেক মানুষের মধ্যে এটা আছে। একটা রুদ্রাক্ষ তুমি পড়ছো, পড়া তোমার জব সমস্ত কিছুর উপর ঊর্জাটা কিন্তু কানেক্টেড হচ্ছে বা বাড়ছে, ওর মধ্যে পাওয়ার আছে, তোমাকে তো পাওয়ারটাকে ইউটিলাইজ করতে হবে, ওকে তো জায়গা মানে অ্যাক্টিভ করতে হবে, যতক্ষণ অ্যাক্টিভ হচ্ছে কিন্তু রেজাল্ট দেবে না তোমাকে। তো যেভাবেই হোক না কেন ওটা কাটে পড়ে যাচ্ছে, তো আমি ধরে নিয়েছি যে এটা ওর প্রোটেকশন, যেটা পড়ে গেলে বিপদ আছে, তো আমি ধরে নিলাম। এবার রীতিমতো ভয় পেয়ে গেছে, যে রাখি এগুলো কি হচ্ছে। আমি বললাম দেখো যদি বাথরুম টাথরুম কিছু করা হয়, আমি তখন অলরেডি লাইট জ্বালিয়ে দিচ্ছি, আমি জানি লাইট না জ্বালালে প্রবলেম আরও বাড়বে, লাইটটা তখন আমি জ্বালিয়ে দিয়েছি। বললাম দেখো বাথরুম টাথরুম করতে হলে আসো,
তারপর আমি দেখছি ভয় না আর বাথরুমে যেতে পারছে না, বলে কি এখান থেকে বাথরুমে যাবো? যে কেন, এই তো দুপুরবেলা সকালবেলা সব তোমার মাথা খারাপ করে দিয়েছিলে, তুমি এদের কন্ট্রোল করতে পারবে, তোমার কোনো ব্যাপার না, এইটুকুতেই ভয় পেয়ে গেলে, এখনো তো কিছু হয়নি। বলে কি বলিস? বলছে কি হ্যাঁ এখনো কিছু, এখন সবই 12টা বাজে, মানে 12:30 বাজতে যায়, পুরো রাত বাকি, রাতের গল্প দেখো। বলে মানে, বলে এখন অনেক কিছু ঘটা, মানে আমি তো অলরেডি বুঝে গেছি এরা কি কি করতে পারে, এখন অনেক কিছু বাকি। যাই হোক, উনি তো কোনো রকমের বাথরুম টাথরুম করে খাটে, এবার আমি না খাটটা বেঁধে দিয়েছি। খাটটা বেঁধে দেওয়ার পরে কৌশিক মিথ্যা কথা আমার বলে তোমাকে লাভ নেই, আর খাট কিন্তু একবারের জন্যও নড়েনি, খাটটা খাটের জায়গায় স্টিল নাও, কিন্তু উনি আর না ঘুমাতে পারছে না, ভয় একটা বলে না আতঙ্ক বা ভয়। দেখো তুমি যদি হদবুদ করে কোনো একটা নতুন জায়গায় গেছো, হঠাৎ করে তুমি যে খাটটাই শুয়ে রয়েছে, সেই খাটটা যদি ভূমিকম্পের মতো নড়ে, তোমার কেমন লাগবে? অস্বাভাবিক ব্যাপার। ভালো, তোমার কি তখন মাথায় ঘুম আসবে? ঘুমের থেকে বড় কথা যে সেই সিচুয়েশনটাই আমাকে লিড করা খুব টাফ। আর সবচেয়ে বড়, যখন উনি ভয় পেয়ে গেছে আরো বেশি গেছে, খাটটাতে উনি না যত ভয় পেয়েছে যখন ওরা গলার মালাগুলো খুলে পড়ে যাচ্ছিল, মানে রীতিমতো ছিঁড়ে গেল, মানে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাটা ঘটে গেছে। উনি এটাকে আর নিতে পারেনি, এটাতে উনি ভয় পেয়ে গেছে, মানে ভাবছে আমার কাছে যা প্রোটেকশন রয়েছে এটা মানে মানে কিছুই রেজাল্ট হবে না, আমাকে ও অ্যাটাক করবে। ভয়ের চোটে ওখানে লাস্টে না আমাকে সে জড়িয়ে ফড়িয়ে ধরে রেখেছে, মানে আমি তো গ্যাস ছাড়ছি না। আমি বলছি আর কোনো ভয় নেই, জেনে গেছে না যে এরকম একটা কিছু ব্যাপার আছে, আরো বেশি বেড়ে যাচ্ছে। মানে প্রথমে তো দেখো আমি তো গিয়ে বুঝতে পেরেছি, দেখো পজিটিভের সঙ্গে নেগেটিভ থাকতে পারে না, নেগেটিভের সঙ্গে কিন্তু পজিটিভ থাকতে পারে না। দেখো আমার যখন বোঝার ক্ষমতা আছে, আমার পাওয়ারটাকে ডিস্ট্রয়েড হচ্ছে, একটা পাওয়ার ঊর্জা তো বডি থেকে অটোমেটিক সবারই বেরোয়, তো ওদের এই জিনিসটা নিতে না প্রবলেম হচ্ছে, বেসিক্যালি প্রবলেম হচ্ছে ওরা চাইছে আমি যতক্ষণে বেরোই, মানে ওরা আমাকে সরাতে চাইছে, এবার আমি তো সরবো না, আমাকে রাস্তা কাটাতেই হবে, অপশন তো আমার হাতে নেই। তখন আমি কি করলাম, খাটটাকে বেঁধে দিলাম, খাটটা নড়েনি, উনি আর ঘুমাতে পারছে না। আর সত্যি কথা বলতে আমারও আর ঘুম আসছে না, উনি ওরকম করছে বলে। আমি দেখছি যে সিচুয়েশন কি হয়, যেহেতু লাইট দেবে অতিরিক্ত জ্বলে থাকলো না রাতে, তো এদিকে তো টায়ার্ড, সারাদিন তো রাস্তে রাস্তে ঘুরে বেরিয়েছি, শরীরও দিচ্ছে না, এদিকে চোখ লেগেও আসছে। তো আমি কি করলাম, যে বড় লাইটটা বাদ দিয়ে একটা লাইট নামও যেহেতু জ্বলছে না, একটা সাইডে একটা ছোট্ট যে এলইডি লাইটগুলো হয় না 5 ওয়াট বা 10 ওয়াট ওরকম কিছু একটা ছিল, বাট ওটারও আলো কমে গেছে অলরেডি, মানে ওটাও দু একদিনের মধ্যে চলে যাবে। মানে দেখবে যেখানে কোনো নেগেটিভ এনার্জি থাকে ইলেকট্রিকে বেশি ডিস্টার্ব হয়, ইলেকট্রিক লাইট বা ইলেকট্রিকের বোর্ড এগুলোতে কিন্তু বেশি ডিস্টার্ব হয়। তো আমি বুঝতে পারছি হয়ে যাবে, তো আমি কি করলাম ওটাকে চালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে এটাকে অফ করে দিলাম। তারপর মোটামুটি ঘন্টা দেড়েক না খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি। ঠিক যখন রাত কটা বাজবে, 2:15-20 সামথিং হবে, কাঁচ হয় না, কাঁচের উপর দিয়ে তুমি যখন হাত এরকম টানবে না, এবারে খড়খড় খড়খড় করে একটা আওয়াজ হয়, আর শট করে তাকিয়ে পড়েছি। কৌশিক অদ্ভুত ভাবে কাছে যে জানলাটার কাজ ছিল তার ওপাশে, মানে ব্যালকনি বলছি না, কিন্তু আমি বলছি যেটা ডাইনিং টেবিল, ডাইনিংটা বলেছিল না ঘর ওপাশে ওপাশ, ওই ডাইনিং এ এইখানে একটা কাচের জানলা ছিল, খ্যাচ খ্যাচ করে হাতের মতো একটা আবছা ছাড় টানছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে দুটো হাত দিয়ে যে টানছে, দ্যাট ইজ দেখা যাচ্ছে পুরো হাত কিন্তু নয়, মনে হচ্ছে একটা হালকা কাল ছাপ, মানে কিছু একটা ওই জায়গাটাকে ময়লা টাইপসের জায়গাটা না নেমে যাচ্ছে, ব্যাপারটা বোঝাতে পারলাম, নট এ হাত, বাট হাতে দিয়ে টানলে যেরকম দেখবে তুমি একটা পরিষ্কার নোংরা জায়গাতে টানলে যেরকম সরে যাবে জায়গাটা, ঠিক ওইভাবে সরে যাচ্ছে, নোংরাগুলো সাইডিং হয়ে যাচ্ছে। মানে আমি তো ওই আওয়াজ শুনে তাকিয়েছি, কিন্তু ভদ্র মহিলা মানে মাসি উনি কিন্তু জেনেছেন, উনি না রীতিমতো আমাকে জাপটে ধরেছে দেখে, আমি বলছি দাঁড়াও, ও আর যাই করে ঘরে ঢুকেও আমাদের খাট ঘরে ঢুকলো, তুমি নামবে না, যাই হয়ে যাক খাট থেকে নামলে আমি কোনো দায়িত্ব নেই, যা করছে কত, মানে রীতিমতো যেটাকে বলে না, কিছুক্ষণ পরে না কাচের দরজা ধাপটা না বাড়ি খাচ্ছে, থাপ থাপ করে বাড়ি মারলো, পুরো 3টে বাজতে 5 মিনিট আগে অবধি এই পরিমাণে ডিস্টার্ব হলো, পুরো ওই জিনিসটা চলতে থাকলো, ঘরটার অবস্থা বুঝতে পারছো। এবার না আমারও একটু ভয় লাগছে যে আমি কন্ট্রোল, যদি বাই চান্স কন্ট্রোল করতে না পারি, যে লেভেলে উৎপাত শুরু করেছে, বাই চান্স যদি আমি কন্ট্রোল, দেখো যাই হোক 3টে প্রাণী তো রয়েছে, একটা যদি অ্যাটাক করে দেয়, আমি ওই রাতের বেলায়, আমি তো ওখানে জাস্ট নর্মাল গেছি, আমি তো রেডি হয়ে যাইনি যে আমি ওখানে গিয়ে আমার একটা কোনো এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা আমাকে নিতে হবে, আমি তো রেডি না, আমি গেছি এক জায়গার উদ্দেশ্যে, সেখান থেকে আমি অন্য জায়গায় গেছি, সেখান থেকে এই ঘটনাগুলো ঘটছে, তো আমি তো রেডি নয়। এবার আমার মনের মতন একটা ভয়, আমি তো যতটুকু পাওয়ার খাটিয়ে দিয়েছি অলরেডি, আমার হাতে আর কিছু নেই যে সেটাতে আমি খাটাবো, একটু আমারও কিন্তু মনে মনে টেনশন হচ্ছে, কিন্তু ওনাকে আমি বুঝতে দিচ্ছি না যে বাই চান্স যদি এর থেকে বাড়াবাড়ি, কারণ এই অবধি আমি ঠেকাতে পারছি, এর পরে হলে আমি চাপ খেয়ে যাবো, কারণ এখন হলে কোনো ব্যাপারই না, কিছু নেই তো কি হয়েছে, কথাটা মানে বুঝতো, তখন দেখো আরো 5-7 বছর আগে, দেখো সময়ের সাথে সাথে আমার অভিজ্ঞতাও পাল্টাচ্ছে, এবার আমি মনে মনে ভাবছি এরপর তো আমার জন্য চাপের হয়ে যাবে,
আমি সামলাতে পারবো তো? তা ঘটনাচক্রে ৩টে বেজে গেছে। তখন ৩টের সঙ্গে আমি না শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি, ৩টেটা বাজলেই বেঁচে গেলাম। এই যাত্রায় বেঁচে গেছি। শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি ৩টেটা কখন বাজবে। মানে ওই ৫টা মিনিট আমার নিজের ভেতরের অবস্থা তোমাকে বলে বোঝাতে পারবো না। খালি আমি ঘড়ির দিকে তাকাচ্ছি। কারণ এরপরে বাড়াবাড়ি হলে আমার পক্ষে আমার হাতের বাইরে। টেনশন হচ্ছে। এদিকে ৫ মিনিট বাকি। ওই যে ৫টা মিনিট কি প্যাথেটিক কেটেছে আমার জীবনে তোমাকে বলে বোঝাবো। তার আগে অবধি কোনো প্রবলেম হয়নি। কিন্তু এবার ওটা তো বাড়াবাড়ি করছে, ওদের তো লেভেল চেঞ্জ হচ্ছে। আর আমার টেনশন বাড়ছে, যদি এর থেকে উপরে উঠে যায় তাহলে আমি আর কন্ট্রোল করতে পারবো না। তো ঘটনাচক্রে ৩টে বেজে গেছে। ৩টে বাজার পরে দেখো আমাদের আধ্যাত্মিকতা এবং নেগেটিভ এনার্জির অ্যাক্টিভ হওয়ার মধ্যে একটা টাইমিং আছে। ৩টে বাজলে কিন্তু এটা ডিস্ট্রয়েড হতে শুরু করে। পজিটিভ এনার্জি হচ্ছে স্টার্ট হয়ে যায়। আমাদের দেখবে ৩:৩০ পর থেকে ব্রহ্মমুহূর্ত স্টার্ট হয়ে যায়। ঠিক আছে? তো এই যে টাইমটা, এটা ব্ল্যাঙ্ক টাইম বলা হয়। দুজনকে দুজনের দিক থেকে সরে যাওয়ার টাইম বলা হয়। মানে একজন সরে যাবে, একজন উঠবে। এটা হচ্ছে নিয়ম। তো ৩টে বেজে গেছে, আমি রিলিফ পেয়ে গেলাম। জানো না, তারপরে একটুখানি চোখ লেগে এসে ও মা দেখি ৫টার সময় ঠেলছে, এই ওঠ ওঠ, ওঠ। কি হয়েছে? বলে তুই একে চল, দেখি লাগেজ ফাগেজ নিয়ে মাসি পুরো রেডি। মানে উনি আর দাঁড়াবেন, উনি বলে কি রাস্তায় গিয়ে কিছু খেয়ে নেবো, চা কফি টফি, ও এক্সাম দিয়ে বাড়ি যাবো, আমি আর দাঁড়াবো না। আমি যে আরে দাঁড়াও, একটু ফ্রেশ হতে। বলে কিচ্ছু কথা না, তুই চল ওই বাইরের ওয়াশরুম। আমি তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? এখন দিন হয়ে গেল। বলে আমি আর ১ মিনিট এখানে থাকবো না। আচ্ছা কেন? বলে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। ভয় লেগে গেছে, উনি এতটা ভয় পেয়ে গেছে। তো এবার আমি বললাম দাঁড়াও। এবার ফ্রেশ হলাম, তখন ৬টা ৬:৩০ বাজে। ভদ্রমহিলা না পটাপট করে চাটা নিয়ে নিচে চলে এসছে। ভদ্রমহিলাও বুঝতে পেরেছে নিচে তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তখন আমি বললাম কি পাশের ঘরে যে দাদা আছে, দাদাটা কি মানে মেন্টালি প্রবলেম এসে গেছে? বলে বলো না, ওই মারা যাওয়ার পর থেকে যত দিন গেছে তত না পাগলামি বাড়ছে। কি করবে, এই নেগেটিভিটির মধ্যে থাকলে তার পাগলামি আসবে না? বলে কি বলে, আমরা কিছু বুঝতে পারি না, কারোর সাথে ঠিকঠাক কথা বলতে মাঝে মাঝে দেখি চোখ টোক সব লাল, খেতে চায় না, কিরকম একটা অদ্ভুত বিহেভিয়ার হয়ে গেছে। তাই আমি বললাম দেখুন আপনার হাজবেন্ড তো থাকবে না, বলেই দিয়েছে ডাক্তার, ওই দাদাও মারা যাবে। ওই দাদা যদি মারা যায় আপনারা কিন্তু থাকবেন। বলে আমরা না বুঝতে পারছি না, যে দেখুন আপনার কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার হচ্ছে অনেক দেখিয়েছি দিদি। বাইরে দেখেছেন? বলে কি হ্যাঁ আমি বাইরেটা দেখে প্রথমেই ফলো করেছিলাম যে এত মানে বাস্তুর গাছ কেন। বলে যে যা বলেছে আমরা সব করেছি, কোনো রেজাল্ট হয়নি। আমি তখন দেখলাম, মানে আমি যা বুঝেছি, দেখো কিছু কিছু জিনিসের রেমেডি কিন্তু হয় না। এই কথাটাই অনেকে তোমাকে বলবে না। তো আমি যখন পুরো বাড়ির পরিবেশটা বুঝলাম, তখন আমি শুধু একটা কথা ভদ্রমহিলাকে বললাম, দেখুন যদি মনে হয় আমি কিছু বুঝে বলছি তাহলে আমার কথাটা শুনবেন। আপনার বাড়িতে আর কে কে বেঁচে আছে? বলছে আর কেউ নেই, শুধু আমার মেয়ে, নাতনি আর আমি। আর বাবা যদি চলে যায় কেউ না, এই দাদা। বলছে এই দাদাকেও বাঁচাতে পারবেন না, টাইম আর নেই। এই দাদাও চলে যাবে ১ মাসের মধ্যে। পরবর্তীতে আমি খবর পাই যে ১ মাসের মাথায় ওই ভদ্রলোক মারা গেছেন। ওনার হাজবেন্ড তো তার ৪-৫ দিনের মাথায় হয়তো মারা গেছিলেন, আমি সেটা শুনিনি, কিন্তু দাদাটাও মারা গেছে। তো আমি ওনাকে বলে এসেছিলাম দেখুন এই বাড়ি কোনো জ্যোতিষ, কোনো তান্ত্রিক কাউকে দিয়ে ঠিক করতে পারবেন না। যদি কেউ এসে বলে আপনাকে মিথ্যা কথা বলবে, বলছে মিথ্যা কথা বলেছে কিনা জানি না, আমি অনেক টাকা খরচা করেছি আমরা, মানে যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার, বলতে পারলাম যে কোনো রেজাল্ট হয়নি। বলছে আর হবেও না, মানে এতটা নেগেটিভ হয়ে গেছে বাড়িটা। আর সবচেয়ে বড় বাড়ির যে টেক্সচারটা হয় না, ঈশান কোণে পায়খানা বাথরুম হয়ে গেছে, রান্নাঘর হয়ে গেছে তার পাশে ডাইনিং। যে ভদ্রলোকের মাথায় ডিস্টার্ব হয়ে গেছে সে থাকতো অগ্নিকোণের একটা ঘরে, আর আমাদের দিয়েছিল নৈরিত কোণের একটা ঘর। ক্লিয়ারলি বলতে পারলাম? তো এরকম হচ্ছে ঘরের পজিশন। তো ১ নম্বর বাস্তু যে ঘরটা বানিয়েছে তার টেক্সচারগত প্রবলেম হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে নেগেটিভ এনার্জি এত হয়ে গেছে যে আর ডিস্ট্রয়েড করার মতো জায়গা নেই। তো আমি বললাম দেখুন এই বাড়ি থেকে একটাই অপশান, যদি প্রাণে বাঁচতে চান বাড়িটা ছেড়ে দিন। বলছে দিদি বিক্রি? বলছে বিক্রির আশায় যদি এই বাড়িতে থাকেন তো আপনারাও অ্যাটাক হয়ে যাবে, কারণ মেয়েটির বিয়ে হয়ে গেছে। তো ভদ্রমহিলা কি করে, মেয়ের বাপের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে চলে আসে। স্টিল নাও বাড়িটা পড়ে আছে। আমার সঙ্গে মাঝে মাঝে ওনার কথা হয়, বলে মানে বাবু তোর কথাটাই ঠিক হলো, বাড়িটা কেউ কিনতে পারে না। প্রমোটাররাও গেছে যে বাড়িটা ভেঙে আজও প্রমোটিং হয়নি, সেইভাবেই পড়ে আছে বাড়িটা। যাদবপুরে অবস্থিত এটা এখনো যাদবপুরে স্টিল নাও যে লোকেশনটা বললাম তার থেকে গেলে যে কাউকে জিজ্ঞাসা করলে এই একটা বাড়িটাও দেখিয়ে দেবে। আমি তো লোকেশন দিয়ে দিলাম যে কোথা থেকে কিভাবে যেতে হবে। হ্যাঁ একদম পারফেক্ট লোকেশনটা দিইনি, ওখান থেকে ৫ মিনিটও না। একটু জিজ্ঞেস করলে লোকে বলে একটু এদিক ওদিক জিজ্ঞাসা করলে লোকে দেখিয়ে দেবে। মানে স্টিল নাও বাড়িটা ওইভাবেই পড়ে আছে, শুধু ওই মা মেয়ে আর বাচ্চাটাকে বাঁচাতে পেরেছে। তাও যদি ওরা ওখানে থাকতো হয়তো সেটাও সম্ভব হতো না। কি কোনো কারণ বা কিছু জানা গেছিল সেই সময় আপনার যে দৈব শক্তি? দেখো প্রথম যেটা আমি যে ওই বাড়িতে বুঝেছিলাম, বাড়িটা একটা সময় খুব হাসি খুশি পরিবার ছিল, মানে হাসি খুশি পরিবার, খুব হিংসা, খুব বাজে জিনিস। কোনো এক প্রমোটার আমাকে যেটুকু মানে দেখে বুঝলাম বা আমি জিজ্ঞাসাও করেছিলাম,
তো বাড়িটা প্রমোটিং করতে চেয়েছিল। তো ওদের যেহেতু শখ করে খুব সুন্দর করে বানানো ছিল, ওরা দিতে রাজি হয়েছিল না। প্রমোটার উচ্ছাটারের কাজ করেছিল, তো তাতেও কোনো প্রভাব হয়নি। তারপরে না যে মেইন আর কি ছিল তার উপরে অ্যাটাক করেছিল, এবং ওই যে মারা গেল না, তার বাড়িটার প্রতি ভীষণ আসক্ত হয়, এবং তারপরে সবাই রাজি হয়ে গেছিল প্রমোটারটা দেবে বলে। আর সেটাও হয়তো উনি দিতে পারেনি বা আদার্স কোনো প্রবলেম হয়েছিল। তারপর থেকে ওই নেগেটিভ এনার্জির প্রভাব, আর একবার যদি নেগেটিভ কিছু হয়ে যায় না, মৃত্যুর পরে কেউ আপন না, কিন্তু কেউ আপন না। কেউ আপন না। তখন তার আসক্ত ওই বাড়িটাই ছিল, এবং এক এক পর একে সবাই গেছে, সবারই বাড়িটার প্রয়োজন। তাই ওই বাড়িটাতে কেউ আসুক ওদের বিনা, এটা কেউ রাজি নয়। মেন প্রবলেম হচ্ছে এটা। তো ম্যাম, আমরা তো একটা বাস্তুর ব্যাপারে জানলাম, যেখানে এখনো পড়ে রয়েছে বাড়িটা, এখন কেউ কিনতেও পারছে না। এবার আমার একটা ইন্টারেস্ট লাগছিল যে আপনি অনেকদিন ধরেই বশীকরণের কাজ করেন, এবং ছেলে মেয়ে তারা যদি ভালোবাসা থাকে তাদেরকেও মিলিয়ে দেন, তো সেই রিলেটেড যদি কিছু রাখেন। বশীকরণের উপরে তুমি শুনতে চাইছো? তো দেখো, অভিজ্ঞতা তো অনেক আছে, প্রচুর লোক রোজ আসে, প্রচুর লোকের কাজ করতে হয়। তো তার মধ্যে আমি আজকে দেখো, বশীকরণ বলতেই সবাই বলছে স্বামী স্ত্রীর বশীকরণ করা বা এ করা, ঝামেলা অশান্তি হচ্ছে, থার্ড ব্যক্তি চলে, এগুলো কিন্তু এগুলোর বাইরেও না কিছু বশীকরণ আমাদের করতে হয়, মানে ক্রিটিক্যাল ব্যাপার থাকে। তো তোমাকে আমি আজকে তার উপরে একটা বলি। দেখো, আমি খুব বেশি দিনের কথা বলছি না, একটা বছর দেড়, ম্যাক্সিমাম হলে 2 বছর এখনো হয়নি। তো একদিন বসে রয়েছি, একটা মেয়ে এসেছে, তার সাথে একটা বাচ্চা। কত বয়স ওর বাচ্চা? ছেলেটার বয়স ম্যাক্সিমাম, ছেলেটার বয়স 11 বছর। তো বাচ্চাটাকে নিয়ে এসেছে। তো সেদিন আমার ভিড় ছিল চেম্বারে, বাট কোনো একটা কারণে আমি বিকেলে খুব তাড়া ছিল বলে বেরোবো, বাট ভদ্রমহিলা আসে, এসে না চুপচাপ বসে রয়েছে, কিছু বলে না। সবাই ঢুকছে বেরিয়ে যাচ্ছে, কিছু বলে না। আমার নিজে থেকে না চোখ পড়েছে যে আসছে যাচ্ছে, সবাই আসছে, ও তো অনেক আগেই এসে, ও কেন আসছে না? আমি তোকে বললাম, আমার সঙ্গে যে আমার থাকে বাইরে, আমার শোনো যে কী হয়েছে? বলছে ও মেয়েটার কী হয়েছে? বলছে ও বলছে একা একা একটু কথা বলবে, লোকজন থাকলে হবে না। আমি বলছি ঠিক আছে, তাহলে বসে থাকো, তাহলে তো আমার কিছু বলার নেই। তো লাস্টে ঢুকেছে, সবার শেষে এসে না কাঁদছে, বলছে দিদি একটা কথা বলবো। আমি বলছি কী হয়েছে? বলছে দেখো, মায়ের ওপরে, জামাইবাবু দিদির ওপরে থাকতে না আমার ভালো লাগে না। আমি বলছি কেন, কী হয়েছে? বলছে মেয়েটা শাঁখা সিঁদুরও পরা, সব পরা নর্মাল, কিন্তু আমার দেখে না কোথাও সন্দেহ হচ্ছে যে জীবস্ত হয়নি, বাট কি ব্যাপার? তখন আমি বললাম ঠিক আছে, ডেট অফ বার্থ টাইম টাইম দাও। তো আমার ডেট অফ বার্থ দিন দেখার আগেই না ও বলা শুরু করে দিয়েছে, দিদি আমি 12 বছরের বেশি হয়ে গেছে সংসার ছেড়ে চলেছি, কিন্তু আমি না সংসারটা না ছাড়তে চাইনি। আমি বলছি তাহলে স্বামীর সঙ্গে, বলে বরের সাথে কন্ট্যাক্ট আছে? বলে প্রথম প্রথম কন্ট্যাক্ট ছিল, প্রায় 8-9 বছর হয়ে গেছে, কোনো ফোনও করে না, আমাকে দেখতেও আসে না, ছেলেটা আমার রয়েছে। কিন্তু আমার না মাঝে মাঝে আমার ছেলেকে খুব দেখতে ইচ্ছা করে। বলছে তোমার তো ছেলে তোমার সঙ্গে আছে? বলছে কি না দিদি, 12 বছর আগে আমি যখন ঘর থেকে বেরিয়ে আসি, তখন আমার একটা ছেলে ছিল, তার বয়স ছিল 4-5 বছর। আমি প্রেগনেন্সি অবস্থায় বাড়িতে ফেরত চলে আসি, মানে মেয়েটা যখন 6-7 মাস প্রেগনেন্ট, তখনও বাড়িতে চলে আসে। তো বলছি কেন চলে এলে? তখন মেয়েটি আমায় বলছে যে জানি না কেন, আমি বিয়ে হওয়ার পরে আমার সংসার ভালোই ছিল, তো হঠাৎ করে আমাদের পিসি শাশুড়ি, মানে যেটা হয় না, আমাদের বাড়িতে চলে আসে। এবার আসার পর থেকে না অদ্ভুত অদ্ভুতভাবে না আমাদের বাড়িতে সমস্যা শুরু হলো। মানে আমার শাশুড়ি পিসিমা ছাড়া কিছু বোঝে না। হঠাৎ করে কিছুদিন পর থেকে আমার বড় পিসি ছাড়া আর কিছু বোঝে না। মানে পিসির টাকা, মানে ইনকাম করবে যে একটা স্যালারি পায়, সেটাও পিসির হাতে দিয়ে দিচ্ছে। মানে ওনারা দুজন হচ্ছে, মানে লাস্টে পিসির কথাতে সবাই চলছে। এবার যাই করি না কেন, লাস্টে ওনাকে মানে স্বামী স্ত্রী কেউ একটা নির্দিষ্ট ঘরে থাকবে, তো তুমি ঘরে থাকো, খাও দাও, কাজ বাজ করো, কিন্তু বরের সাথে থাকতে পারবে না। পিসি শাশুড়ি বলছে এটা? হ্যাঁ, বর আলাদা ঘরে থাকবে, তুমি আলাদা ঘরে থাকবে। এবার কোনো মেয়ে কি এটা মানতে চায়? বড় তাতে এগ্রি, হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। পিসি যখন বলেছে, পিসি বাক্য মানে বেদ বাক্য, মানে এরকম পরিবেশ হয়ে গেছে। আমি না প্রেডিকশন করবো না তার কথা, যে এটা আবার কি কথা রে বাবা, একটা স্বামী স্ত্রী নর্মাল ম্যাটার যে তারা এক ঘরে থাকবে, এবং যেখানে একটা বাচ্চাও রয়েছে। বাচ্চাটা থাকবে হচ্ছে মায়ের সাথে, ছেলে থাকবে আলাদা, মানে বাচ্চাটা 1 সপ্তাহ মায়ের সাথে যাবে, 1 সপ্তাহ আইপার সাথে যাবে, এটা একদম পিসি ঠিক করে দিচ্ছে। আচ্ছা, এটা আবার কি ধরনের কথা? বলে কি হ্যাঁ, এইখানেই আমার প্রথম শুরু হয় দ্বন্দ্ব। এবার যখন আমি পিসির ওপরে কিছু বলি, আমার শাশুড়ি মা এবং আমার বর আমার উপর অদ্ভুতভাবে না রেগে যেতে শুরু করলো। কেন, কি কারণে আমি বুঝতে পারছি না। অখাদ্যভাবে আমি সারাদিন কাজ করছি, আমি খেলাম কি খেলাম না, কেউ কিছু দেখে না। আমার ওই প্রেগনেন্সি অবস্থাতে হঠাৎ করে খুব জ্বর আসে, মানে আমি যে এক গ্লাস জল নিয়ে খাবো সেই অবস্থানও নেই। তো আমি তখন কি করবো, বাধ্যতামূলক মাকে ফোন করি। তো আমার মা যায়, মায় আমার অবস্থা দেখে
অলরেডি তখন 3-4 মাস হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে থাকে না, মানে এরকম অবস্থা। তো মা নিয়ে আসার পরে এবার হঠাৎ করে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার মানে দেখতেও আসছে না কিছু না, এরা বারবার করে ফোন করছে, সেভাবে রেসপন্স করে না। বলে বাচ্চা হওয়ার পর বলে কি তুমি তোমার কাছে রেখে দাও, আমি আমার মতো থাকবো, টাকা পয়সা যা পাঠানো পাঠিয়ে দেবো। প্রথম প্রথম নাকি বছরখানেক টাকাও পাঠিয়েছে, অনেক চেষ্টা করে যারা ঝামেলাটা মেটানোর, ওর মা ডেকেছে বা বলেছে, কিছু শোনেনি। তারপর থেকে অদ্ভুত টোটাল কন্ট্যাক্ট বন্ধ। বলে আমারও না, তারপরে রাগের চোটে না, মানে বলেন একটা অভিমান বা কোনো ঝামেলা নেই কোনো সাথে, কিন্তু এরকম কেন করে আমি অভিমান করে না কথা বলে। দেখো একটা মেয়ে বিনা ইনকামে যদি দীর্ঘদিন বাপের বাড়িতে থাকে না বিয়ের পরে, যতই ভালোবাসুক একটা কোথাও একটা প্রবলেম তৈরি হয়। তো ওরও সেই প্রবলেম, বলছে কি আমি অনেকের কাছেই গেছি, কেউ এই জায়গাটা ঠিক করতে পারেনি। তো আমি যথারীতি ডেট অফ বার্থ টাইম সব নিলাম, দেখলাম। তো আমার যেটা অভিজ্ঞতাতে বেরোলো, পিসি শাশুড়ির একটি ছেলে ছিল, ছেলেটি ভীষণ নেশাগ্রস্ত এবং সে থাকতো আলাদা করে। পিসি শাশুড়ি কি করতো, ওদেরকে হাতে কবজা করে টোটাল যে টাকা পয়সাটা ছেলেকে দিত, আর ছেলে না দিলে ছেলে মারধর করতো। এবার যেখানে পিসি শাশুড়ির মানে মেন্টালিটি খুব একটা ভালো ছিল না, ব্ল্যাক ম্যাজিক ইউজ করে, যেখানে বাবা মানে ওর যে হাজবেন্ড এবং ওর মা টোটালি, কারণ ওর শ্বশুরমশাই ছিল না বলে এই বাড়িতে ঢুকেছিল। বা কি হয়েছে, টোটাল তাহলে গেলো সংসারটা ওনার ক্যাপচার হাতে চলে এলো, এবং স্টিল না ওই সংসারটা ওনার পিসির হাতেই তখন চলছে। এদিকে বউ চলে এসছে, বাচ্চা কোনো হয়, বাচ্চাটার বয়স এদিকে 11 বছর প্রায়। তো বলছে যে এত বড় একটা ছেলে, আমি বলছি কি এত বছরের ঘটনা, আমি এখন কি করবো, যা তো হয়ে গেছে। তো বললো দিদি দেখো আমার তো আর কোনো অপশান নেই। আমি বলছি দিদি আমি তুমি একটুখানি দেখো, আমি বললাম ঠিক আছে দেখো তুমি যখন আমাকে এত রিকোয়েস্ট করছো আমি করবো, কথা দিতে পারছি না। দেখো 2 মাস 6 মাস 1 বছর হয় একটা ব্যাপার, 11 বছর পেরিয়ে 12 বছর হয়ে গেছে, এই কাজ হাতে নেওয়া পুরো বল, এই কেস হাতে না মানে সেই নিজের গালে দুটো থাপ্পড় মারা না, বদনাম নেওয়া, আমি যেহেতু জেনে শুনে বদনাম করানো যে কাজ করতে পারে না। তুমি তো সেরকম না দিদি আমি তোমাকে কিছু বলবো না, কারণ অনেকদিন হয়ে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে যেভাবে আমি বলবো যদি চলতে পারো। এবার দেখো কাজ করতে গেলে কিছু তো সামথিং জিনিস লাগে, সেটাও নেই। দ্রব্যে তো দাম দিতে হবে না, না না সেটা না, আরে যার উপরে কাজ করবে একটা ফটো পর্যন্ত নেই রে বাবা হাজবেন্ডের। ও হরি। এবার কি করলো, পুরনো যে রেজিস্ট্রির যে কাগজ হয়, ডিভোর্স কিন্তু এদিকে হয় না, মানে দুজন সেপারেশন রয়েছে, কোনো ব্যাপার না, না ডিভোর্সের চাহিদা আছে বা কিছু। এরা তখন বলেছিল ডিভোর্স দেবো, কারণ আমার বউকে আমি ডিভোর্স দেবো, কোনো বউ তো আমার, এরা ডিভোর্সও দেয়নি আর এও ডিভোর্স চাইনি, মানে সেইভাবেই চলছে। কি অদ্ভুত ব্যাপার। আমি তোমার মানে আমার কখনো মন থেকে, আমার তো কোনো ঝামেলা হয়নি, আমি ডিভোর্স কেন দেবো, আমার বউ যে খারাপ ইনকাম করে তাও না, এরকম অদ্ভুত ব্যাপার। মাস গেলে একটা মানে আগে দিত বেশি, তখন ওই 5-6 হাজার টাকা মতো এমনি ঢুকে যেত অ্যাকাউন্টে, কাউন্টিং করা ছিল ওটাই, তবু কি চলে। তো এরকম হচ্ছে, আমি না একটু বোকার মতো না, মানে কি করবো নিজেই বুঝতে পারছি না। ঠিক আছে চলো শুরু করো। তো আমি বললাম প্রথমে দেখো, আমি যা দেখলাম যে প্রথমে বিচ্ছেদ করে রাখা রয়েছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা, যে কারণে না মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, মানে জোটক যখন আমি ম্যাচ করেছি, সাধারণত খুব একটা জোটক সবার ম্যাচ না, রাজ জোটকের থেকেও ভালো, মানে রাজ জোটক যেটাকে বলে, মানে রাজ জোটক খুব ভালো পজিশনে রয়েছে দুজনের। যে এই দম্পতি কি করে বাবা এরকম হয়। তো একটা জায়গায় আমি ভরসা পেলাম, যেহেতু জোটকটা রাজ জোটক বেরিয়ে গেছে, মানে দেখো 36 পয়েন্টে আমাদের জোটক মানে একটা থাকে, তার মধ্যে 18 উপর হলে জোটক ম্যাচ করে, তার উপরে গেলে এবার মাঙ্গলিক অমঙ্গলিকের ব্যাপার থাকে, দুজনের কেউই মাঙ্গলিক না, মঙ্গলের কোনো খারাপ পজিশনও নেই, বিবাহিত জায়গাটাও যে সপ্তম হাউস সেটাও খুব ভালো দেখাচ্ছে, আদার্স হাউসগুলো ভালো দেখাচ্ছে, আমার মাথায় ঢুকছে না। তখন আমি যা দেখলাম তন্ত্রপ্রভা বিচ্ছেদ, আর ওই ভদ্র মহিলা ওদের উপর ক্যাপাচার করে রেখে দিয়েছে, মানে ওই পুরো সংসারটা মানে টাকা পয়সা সব ওনার হাতে যায়, মানে টোটালটা অর্থ সার্কেল, বুঝতে পারো, কারণ ভদ্রলোক সরকারি এমপ্লয় এবং খুব ভালো পোস্টে আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার কি বললাম, তখন আমি প্রথম কাজ স্টার্ট করি, প্রথমে আমি বিচ্ছেদ কাটালাম, তারপরে ওদের প্রভাব কাটালাম। অদ্ভুতভাবে যাই না মায়ের ইচ্ছা কিনা 1.5 মাসের মাথায় এসছে একটা মিষ্টির হাড়ি নিয়ে। আচ্ছা কি হয়েছে বলে যাই না কেন, আমাকে না ফোন করেছে, বলছে আমার ছোট ছেলেটাকে একটু দেখাবে। আচ্ছা কি বলো, হ্যাঁ আমার ছোট ছেলেকে আমার সাথে কোনো কথা বলেনি, না আমার ছেলেকে দেখতে চেয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। প্রথম কন্ট্যাক্ট হলো ছেলেকে দেখতে চাওয়া নিয়ে। তারপর আমি আবার উৎসাহ পেয়ে গেলাম, আমি এবার র্যান্ডম কাজ করতে শুরু করে দিয়েছি। দেখো যদি কোনো কাজ না হওয়া যায়, যদি এতটুকু একটু লিঙ্ক পাওয়া যায় না, এবার ছেলের সাথে দেখা হওয়া, তখন বলতো আমাকে একটু বড় ছেলেটাকে দেখাবা, বলে হ্যাঁ দেখবা। তো বড় ছেলের সাথে আর ছোট ছেলের সাথে প্রথম কন্ট্যাক্ট হচ্ছে ফোনে ওভারঅল, তাও ভিডিও চ্যাটিং।
কথা বললাম, ভিডিও কল করে দুই ভাইকে চিনতে, মানে বড় ছেলে জানে যে আমার একটা ভাই আছে, কিন্তু দেখতে কেমন কি বিতন কিছু জানি না। মা জানে আমার একটা ছেলে হয়েছে যার বয়স এই 17-18 বছর হতে চললো, বা 15-16 বছর, তাকে দেখতে কেমন হয়েছে জানি না। একটা মায়ের পক্ষে তার নিজস্ব সন্তানকে ছেড়ে, এক সন্তান কাছে আছে এটা ঠিক কথা, কিন্তু আরেকটা সন্তান, তেমনি একটা বাবার ক্ষেত্র, প্রথম সন্তানদের দিয়ে কন্ট্যাক্ট হলো, কিন্তু অদ্ভুতভাবে ভদ্রলোক বলেছে, দেখো তোমাকে আমি যে ছেলেকে দেখাচ্ছি আমার বাড়িতে কাউকে বলবো না, পিসিকে তো একদমই না, মানে যেন জমের মতো ভয় পায় পিসিকে, এরকম কন্ডিশন। আমি তো দেখলাম গতিক ভালো না। তখন আমি বললাম কি, কথা বলতে বলতে না বলবে কি, একবার সবার ফটো পাঠাও না, সবার ফটো দেখতে ইচ্ছা করছে। আমি একটা বুদ্ধি খাটিয়েছি, আমার তো ফটোগুলো দেখতে হবে, বুঝতে পারবো তাহলে কে কি করছে। তাহলে কারণ ও বুদ্ধি খাটিয়ে সেটা বলেছে, দিব্যি ছেলে মানে ফটো পাঠিয়ে দিয়েছি সবার, আমি ফটো পেয়ে গেছি, দেখে নিয়েছি। এবার বললাম তুমি যেভাবে আউটে বলবে, কারোর সাথে আমি কথা বলতে চাই না, তোমার সাথে দেখা করো, বলবে দুই ছেলের সাথে একটু মিস তো করো, দুই ভাই এটা তো জানবে রে বাবা, আমার সাথে তুমি নাই বা থাকো, একটা রুম নাও, যেহেতু স্বামী স্ত্রী যথেষ্ট ডকুমেন্টস আমাদের আছে, কোনো প্রবলেম নেই, কোথাও একটা room। তখন বলো কথাটা খুব ভালো বলেছো। উনি কি করলো, কাউকে কিছু না জানি একদিনের জন্য অফিস কামাই করে একটা হোটেল ভাড়া করে, তাও আমাদের এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টের ওখানে। আমি তখন ভদ্রমানে, এই যে দেখা করতে যাচ্ছে না, ছেলের আর বরের ঠিক জামা কাপড়ের সুতো চুল কালেক্ট করে নেবে, কারণ আমি তো এবার অপশন পেয়ে গেছি দুজনকে কানেক্ট করার, বুঝতে পারলাম। তো ভদ্র মহিলা না বলে কি, দিদি আমার না খুব ভালো দিদি মিল করতে চাও তোমাকে এটা দিতে হবে, কারণ দেখো বশীকরণের জন্য কিছু জিনিস লাগে, কিন্তু আমি তো নয় রক্তের টান সন্তানের টান করিয়ে দিয়ে একটা কানেকশন বানিয়ে দিয়েছি। দেখো আমি কিন্তু উল্টো করে খেলেছি, কিন্তু বশীকরণ ডাইরেক্ট করিনি, আমি সন্তানের টানের ব্যাপারটা করেছি। বড় ছেলে নিশ্চয়ই কয়েকবার বলেছে যে মাকে দেখতে ইচ্ছা করছে, ভাইকে দেখতে ইচ্ছা করছে, তারপরেও বাধ্যতামূলকটা করেছে। এবার আমিও সুযোগটাকে কাজে লাগিয়েছি, আমি কি করেছি ওটা করে দিই। ভদ্র মহিলা তাই করেছে, চুল সুতো সব কালেক্ট করে। এই প্রথম এই যে ইন্ট্রো হওয়াটাও না কিন্তু অনেক ব্যাপার, এই যে 11 বছর পর দুজনের দেখা হওয়া, এটাও কিন্তু একটা বিরাট বড় পার্ট, 12 বছর পর। তো দুজনের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয়ে গেল। আরে ভাই কথা বলুক না বলুক, সামনে কিন্তু চুপচাপ বসে তুমি কেমন আছো বা ভালো আছো, এই ওয়ার্ড দুটো তো দুজনে ইউজ করছে। এটাও তো একটা বড় কোশ্চেন, যেটা একদম টোটাল লক হয়ে গেছিল। তো ওটা হলো, তারপর থেকে না দুজনে প্রেম করা, মানে ফোনে ফোনে স্বামী স্ত্রী প্রেম করার মতো গল্প করে শুরু করে, কেউ কাউকে বলতো না, লোকে দিদি আজকে না 10 মিনিট কথা বলেছি, বলছি তুমি কথা বলো, এটা তোমার হাজবেন্ড, তো তুমি তো প্রেম করছো না রে বাবা। বলে না, কেউ যদি জানতে পারে। আমি বলেছি তোমার এই বাড়িতেও কিছু বলবে না, ওই বাড়িতেও কাউকে কিছু জানতে দেবে না। ওরা এবার মাঝে মাঝে দেখা করা শুরু করলো আমি কাজ করে দেওয়ার পর থেকে। এই করতে করতে মাস 7 পর ছেলেটি বলছে যে তোমার মাকে বলো আমি যাব, তোমার মা মেনে নেবে তো, এতদিন তোমাদের সাথে কন্ট্যাক্ট করে কোনো ব্যাপার না। তখন মেয়েটি না ভয় পাচ্ছে, যদি আসলে কিছু বলছে তাহলে তুমি ভয় পাও না, তুমি তোমার মাকে নিয়ে আসো, আমি তোমার মাকে বুঝে বলছে। তোর মা এসছে, মাকে আমি বলে আমার কোনো অসুবিধা, আমার জামাই মেয়ে যদি মিল হয়ে যায় আমি একদম এক পায়ে রাজি। বললাম তাহলে তুমি ভয় পাচ্ছিলে কেন, বলে না এতদিন পর আমি লুকিয়ে কথা বলছি, তখন স্বাভাবিক মাও তো রেগে রয়েছে, স্বাভাবিক ব্যাপার, তোমাদের এত রিকোয়েস্ট করার পরে তোমার এগুলো করেন। ভদ্রলোকের যাতায়াত শুরু হয়ে গেল, এখন আবার সংসার করছে, তারপর একটা আলাদা বাড়ি ভাড়া নিয়ে। আর ওই যে বাড়িটাতে যে পিসি ছিল ওদের, পিসির কাজ করা হয়েছে, পিসি অনেক ধরা পড়ে গেছে, এখন ওরাই এ করছে, যেহেতু পিসির যাওয়ার কোনো অপশান নেই, কথা মানে বলো, যেহেতু তার হাজবেন্ড নেই, ছেলেটি ওরকম, ছেলেটি ওরা আর অ্যালাউ করেনি, ছেলেটাকে আর বাড়িতে আসতে দেয় না, ভদ্রমহিলাকে তাড়া দেবেন, তাই মা আর পিসি শাশুড়ি থাকেন, এরা টোটালি আলাদা থাকে, মাঝে মাঝে যায় দেখা টাকা করে চলে আসে। এটা আমার লাইফে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কৌশিক। সুন্দর সুন্দর, কিছু থ্যাংক ইউ। বললেন নেই আর। মানে এনে মানে না, কৌশিক পুরো চুপ হয়ে গেছে, মানে ও কিছু বলতে চাইছে বাট না, বলতে পারছে না, মানে বলে ফেললো। এটা মানে এক যুগ পর এটা হওয়াটা খুব এটা আমার কষ্টকর। লাইফে একটা মানে বশীকরণের দিক থেকে বলো, হুম। বা স্বামী স্ত্রীর মিলন ঘটানো বলো, বা যাই বলো, দেখো আমি জানি না তাদের কতটা উপকার করতে পেরেছি, কিন্তু এটাতে আমি খুব স্যাটিসফাইড যে দুজন প্রাণী, দুটো হুম, বাচ্চা, বাবা মায়ের মিল হতো না হতো পরে কথা, কিন্তু দুটো বাচ্চা তার ভবিষ্যৎ ঠিক হয়ে গেল, এটাতে আমি খুব খুশি হয়েছি। আর এইটা না, আমি টাকা পয়সা, দেখো আমি একদম টাকা পয়সা নিয়ে আমি মিথ্যা কথা বলবো না, তাহলে কি বলতো ওই লোকে বিশ্বাসও করবে না, একদম। আমাকে গাল দেবে, বলবে ডাহা মিথ্যা কথা বলে দিয়ে চলে গেল। আমি এটার মধ্যে আমি পয়সা নিয়েছি, কারণ দেখো আমি কাজ করবো, আমাকে তো কিছু জিনিস নিতে হবে, সেগুলো যেন আমি নেবো, দ্রব্যগুলোরও দাম থাকে। দ্রব্যমূল্য তো আমাকে লাগবে, তো সেটা ফ্যাক্ট না। আমার কোথায় দুটো বাচ্চা বাচ্চা ছেলের ভবিষ্যৎ, দেখো বাবা মা ছাড়া না বাচ্চাদের ভবিষ্যৎ থাকে না, এটা একটা বিরাট ব্যাপার। দুটো বাচ্চা তার ভবিষ্যৎ পেলো, আমি এখানে স্যাটিসফাইড। থ্যাংক ইউ ম্যাম, আবারও খুব সুন্দর একটা পডকাস্ট দেওয়ার জন্য, সুন্দর ঘটনা দেওয়ার জন্য। আর আপনারা এতক্ষণ আছেন, কি বলবো, মানে খুবই খুবই ভালো। আর ধন্যবাদ আপনাদেরকে। স্ক্রিনে তো নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করুন আপনার বাস্তুর জন্য বা আপনার রিলেশনশিপ
অনেকদিন ধরে আটকে গেছে, সেগুলোর জন্য কন্ট্যাক্ট করতে পারেন, খুবই কম খরচে কিন্তু। হ্যাঁ, আমি আপনাদের আমি একটা কথা বলি, হ্যাঁ কি বলছেন? আহ, বশীকরণের জন্য কিন্তু আমি কোনো টাকা পয়সা হ্যাঁ, নিই না ন্যাচারালি। বশীকরণের জন্য এটা একদম কিন্তু টাকা নেই। মানে সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, আদার্স যদি কোনো পার্ট থাকে হুম হুম সেক্ষেত্রে হুম আলাদা কথা, কিন্তু আমি মানে অন ক্যামেরাতেই বলছি, আমি বশীকরণের জন্য আমার হুম। কিছু বাধ্যবাধকতা আছে। তিনটে জিনিস আছে যেগুলোতে আপনি বশীকরণ করেন, সেটা তো বলে দিন তাহলে। আমি কোনো নেগেটিভ বশীকরণ, যেমন ধরে নাও আমি স্বামী স্ত্রী বশীকরণের কাজ করি, যদি হুম স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম হচ্ছে হুম এটা করি, বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ প্রবলেম ক্রিয়েট করছে তো হুম সেক্ষেত্রেই বশীকরণটা হয়। বা অনেক সময় হয় না থার্ড প্রেম ঢুকে যায়, হুম হুম তো সেক্ষেত্রে বশীকরণ করে দিই যে স্বামী স্ত্রীর মধ্যে মিল হোক। আর একটা যেটা হয় না, দুজন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন দুজনকে বাড়ি ভালোবাসছে, হুম বিয়েও করতে চাইছে, হুম বাট আদার্স কোনো পারিপার্শ্বিক কারণে তাদের হচ্ছে না বা তারা অ্যাডজাস্ট হতে পারছে না, হুম। সেক্ষেত্রে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনকেই একসাথে আসতে হবে। দুজন যদি একসাথে আসে তবেই করে দেবো এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশ ঠিক করে দেবো, আদারওয়াইজ কিন্তু না। এই কটাই বুঝুন। আর এবার ধরুন, কোনোরকম বাজে কাজ তো না বশীকরণ না হয় ধরুন না। আপনার পাশের বাড়ির বৌদিকে পছন্দ হয়ে গেল, এসে বলেন দিদি বশীকরণ করে দিন, টাকাও দিচ্ছি, তাও আমি করবো না, দেখো হাসছে, এটা হয়, বৌদিবাজি এটা হয়, আমি মিথ্যা কথা বলছি না। এসছে এটা এরকম। এরকম অনেক কেস এসেছে, আমি বের করে দিয়েছি, এই যে বেরো ইয়ার কি হচ্ছে। পাশের বাড়ি কাকিমা জেঠিমা জ্যাঠা জেঠি এইসব আদার্স যদি এইসব কেস নিয়ে আসো, নেই আমি বলতে পারলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু বলার নেই, আপনারা কন্ট্যাক্ট করুন, কথা বলুন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট সারথী মাতা, আর ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।